নতুন শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর 11। প্রিয় বিনু। প্রিয় বলে সম্বোধন করলাম কারণ তুমি আমার 2 সন্তানের মা আর আমার সাফল্যের চাবিকাঠি। এছাড়া তোমাকে প্রিয় বলার বিশেষ কারণ নেই। নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিলাম। টিউশনি করিয়ে কোনো মতে ইন্টার পাস করেই একটি কারখানাতে চাকরি নিলাম। ইচ্ছে ছিল কিছু টাকা জমিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করব। মনে আছে না রাহেলার কথা? তোমারই বান্ধবী। একসাথে তোমরা যখন কলেজে পড়তে, আমার চেহারা সুন্দর হওয়ায় তুমি আমার প্রতি আকর্ষিত হলে। ইনিয়ে বিনিয়ে আমাকে অনেকভাবে ভোলানোর চেষ্টা করলে, যৌতুকের লোভ দেখালে। আমিও একটা সময় নিজের ভালোবাসার মানুষটার সাথে প্রতারণা করে তোমাকে বিয়ে করে নিলাম, কারণ ওই যে টাকার লোভ আমার মস্তিষ্কটাকে বিগড়ে দিয়েছিল। তোমার কথায় নিজের বাবা মাকে একা ছেড়েছিলাম। ওরা গ্রামের বাসায় মরিচ ডোলে ভাত খেত আর আমি শহরে বসে মাংস দিয়ে মজা করে ভাত মেখে খেতাম। এভাবেই দিন যেতে লাগলো। ধীরে ধীরে অনুভব করলাম তোমার আমার সংসারে টাকা থাকলেও ভালোবাসা নেই, কারণ এই সম্পর্কের শুরুটাই ছিল টাকার লোভ দিয়ে। তবু মেনে নিলাম। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোমার বাজে আচরণ সব সহ্য করে নিলাম। এরই মাঝে একদিন রাহেলার সাথে দেখা হলো। ওর স্বামী ভালো মানুষ, স্কুলের শিক্ষক। স্বামীর বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করে এখন নিজেও শিক্ষকতা করছে। 2টো বাচ্চাও আছে। কত সুখী তারা। সেদিন বুকটা চিনচিন করে উঠেছিল। সারাদিন ভেবেছিলাম আজ যদি রাহেলা আমার সংসারে থাকতো তবে আমিও কি ওর স্বামীর মতো একটা সুখী মানুষ হতাম না। এর মাঝেই চিকিৎসার অভাবে আমার বাবা মারা গেল। বাবার মরা মুখটা দেখে আমার সেদিনের কথা বারবার মনে পড়ছিল, যেদিন তুমি আমার বাবাকে চিকিৎসার টাকা দিতে সরাসরি নিষেধ করে দিয়েছিলে। নারী নির্যাতনের মামলায় ভয় দেখালে। আমি বাধ্য হয়ে বাবাকে আর টাকা দিলাম না। সেদিন আমি যদি বাবার চিকিৎসা করাতাম তাহলে আমার বাবাকে এভাবে ধুকে ধুকে মরতে হতো না। কিন্তু আমার হাতে এত টাকা থাকার সত্ত্বেও আমি কিছুই করতে পারলাম না। বাবার মৃত্যুর পর থেকে নিজেকে দোষী মনে হলো। তোমার মুখটা দেখলেই ঘেন্না লাগতো। এদিকে গ্রামের বাড়িতে আমার বিধবা মা আর ডিভোর্সি বোন। সুযোগ বুঝে একদিন রাতে এলাকার বাখাটে রাসেল মিয়া টিন কেটে আমার বোনটার ঘরে ঢুকে পড়লো, ওকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু উপরওয়ালার রহমতে আমার বোনটা বেঁচে গেল। শব্দ শুনে আমার মা ঘরে আসলো। রাসেল মিয়া ভয়ে পালিয়ে গেল। এই ঘটনা শুনে আমি আর আমার মা বোনকে একা রেখে আসতে পারিনি, তাই এই বাড়িতে নিয়ে ওঠালাম। আর মা রীতা, তোমরা ভালো করেই জানতে আমার আজ যেই সাফল্য সবটাই বিনুর জন্য। বিনু পাশে না থাকলে আমার এত কিছু হতো না। কিন্তু তোমাদের এই বাড়িতে আনার পর থেকে প্রতিদিন বিনুর নামে আমার কাছে অভিযোগ করেছো, বানিয়ে বানিয়ে কথা বলেছো, আমাকে প্রতিদিন উস্কেছো যাতে আমি বিনুকে তালাক দিয়ে তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে করি। অবশ্য সেই ভাই জীবনে যে কখনো তোমাদের খোঁজটাও নিত না। যেই দেখেছে আমার এত টাকা সেই থেকেই ওদের ভালো মানুষই জেগে উঠলো। তোমরাও দুধে ধোয়া তুলসী না। নিজের দায়িত্ববোধ থেকে তোমাদের এনেছিলাম এ বাড়িতে, কিন্তু তোমরাই আমার সংসার ভাঙার পায়তারা করছো। নিজেকে আজ আমার অনেক অসহায় মনে হয়েছে। আমি নিজেই বুঝে উঠতে পারি না যে আমি কার পক্ষ নিয়ে কথা বলবো। তোমরা উভয় পক্ষ মিলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। বিনু, বাচ্চাদের খেয়াল রেখো। এই ব্যর্থ জীবন থেকে আজ মুক্তি নিচ্ছি। আর হ্যাঁ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ইতি শাহেদ। চিঠি পড়ে সবাই হতবাক হয়ে গেছে। পরিবারের কলহের শিকার হলো শাহাদ। কিন্তু আজ যদি এরা শাশুড়ি বউ ননদ একটু মিলেমিশে থাকতো তাহলে শাহেদকে এভাবে মরতে হতো না। চাচ্ছু, ওই যে আমার মিনু মিস। নিহার কথায় অয়ন তাকালো। এদিকে তাকিয়েই অয়ন চমকে উঠলো। এত বছর পর মিনুকে এখানে দেখবে সে কল্পনাতেও ভাবেনি। এদিকে মিনুও স্কুল ছুটির পর বের হচ্ছিল। আচমকা তার ক্লাসের অবন্তী ডাকে পিছন ফিরলো, কিন্তু অবন্তীর পাশে অয়নকে দেখে থমকে গেল। বিচ্ছেদের এতগুলো বছর পর সে এভাবে তাদের দেখা হবে কখনো ভাবেনি। অবশ্য একই শহর যেহেতু দেখা হওয়াটা তো স্বাভাবিক। মিনু নিজেও স্বাভাবিক রাখলো নিজেকে। এদিকে অবন্তী টেনে অয়নকে মিনুর কাছে আনলো। এরপর অয়নকে বলল, চাচ্ছু, আজকে তুমি আমার ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য ট্রিট দিতে চেয়েছিলে। এটাতে কিন্তু মিনু মিসের পাওয়া আছে। উনি আমাকে সবসময় ক্লাস শেষে এক্সট্রা ভাবে পড়াশোনা বুঝিয়ে দিতেন, তাই আমাকে ওনাকে দুজনকেই ট্রিট দাও। মিনু আমতা আমতা করে বলল, এসব থাক অবন্তী,
আজ আমার অনেক তাড়া আছে, পরে কোনো একদিন হবে। না মিস, প্লিজ চলেন, প্লিজ মিস। শেষে অবন্তীর জোড়াজুড়িতে মিনুকে বাধ্য হয়ে রাজি হতেই হলো। তবে এই পুরোটা সময় অয়ন চুপ ছিল। অবন্তী তার পছন্দের আইসক্রিম কিনতে গিয়েছে। রাস্তার পাশাপাশি দাঁড়িয়ে আছে অয়ন আর মিনু। নীরবতা ভেঙে অয়ন নিজে থেকেই বলল, কেমন আছো? মিনু ভনিতা না করে উত্তর দিল, যেমন রেখে গিয়েছিলে। মিনুর উত্তরে অয়ন হকচকালো, নিজেকে সামলে আবার বলল, বিয়ে করেছো? মিনু তাচ্ছিল্য হেসে উত্তর দিল, বিয়ের দিন যে মেয়ের বিয়ে ভেঙে যায় তার কি আর বিয়ে হয়? এবার যেন কথা বলার শক্তি হারালো অয়ন। সে তো ভেবেছিল মিনু সুখে আছে, বিয়ে করেছে। তার মা তো তাকে এটাই বলেছিল যে সেদিন বিয়ের আসরেই মিনু তার দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে করে নিয়েছে। তাই তো আর কোনোদিনও মিনুর খোঁজ করে নি সে। তবে মা কি তাকে মিথ্যে বলেছিল? ওদের কথার মাঝেই অবন্তী চলে আসলো। তার হাতে দুটো আইসক্রিম, একটি তার আর অন্যটি মিনুর মিসের জন্য। মিনু হাসি মুখে তার আইসক্রিম নিয়ে চলে গেল। আমাকে মিথ্যে কেন বলেছিলে মা? রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলো অয়ন। কি মিথ্যে বলেছি? আর এভাবে কথা বলছিস কেন? বলনি মিনুর বিয়ে হয়ে গেছে? ছেলের কথায় হতভম্ব হয়ে গেলেন অয়নের মা। কখনো ভাবেননি এভাবে সত্যি সামনে আসবে, তবু তেজ দেখিয়ে বললেন, আমি যা করেছিলাম তোর ভালোর জন্যই করেছিলাম। কিসের ভালো মা? জানতে না আমি ওকে ভালোবাসতাম? তুমি আমাকে না জানিয়ে বিয়ে ভেঙে দিলে। তারপর যখন আমি জেদ করলাম তখন বললে সেদিনই নাকি ওর বিয়ে হয়ে গেছে। মিনু খারাপ হোক ভালো হোক, আমি ওই আসরেই ওকে বিয়ে করতাম। তখন তুমি আমাকে কি বললে? বিয়ে ভাঙার কথা শুনে ওরা রাগের মাথায় 30 মিনিটের মধ্যেই মিনুর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। সাক্ষী হিসেবে তোমার ওই মিথ্যুক ভাগনা ভাগ্নিকে সামনে আনলে, আর আমিও বলদের মতো বিশ্বাস করলাম। আর বিয়ে ভাঙার কারণ কি ছিল? মিনু নাকি এই যৌথ পরিবারে অ্যাডজাস্ট করতে পারবে না। কই এখন তোমার এই যৌথ পরিবার? যে যার ভাগ নিয়ে আলাদা হয়ে গিয়েছে মা। আরে সেসব বাদ দিলাম, তোমার পছন্দ করে আনা 2 ছেলের বউও তো তোমার সাথে এখন নেই, আলাদা সংসার করেছে। তাহলে মিনুর দোষ কি ছিল মা? ওর পরিবার আমাদের মতো উচ্চশিক্ষিত না বলে তোমার জন্য তোমার অন্য 2 ছেলের বউ তো ভালোই উচ্চশিক্ষিত ঘরের মেয়ে, সম্মান পাও তাদের কাছে। আমার জীবনটা নষ্ট করে ফেলেছো তুমি মা। তোমাকে আমার আজ ঘৃণা হচ্ছে। অয়ন, ভুলে যেও না আমি তোমার মা। হ্যাঁ, এই জন্যই আমার জীবন নষ্ট করার অধিকার রাখো তুমি, তাই না মা? উত্তর দিচ্ছ না কেন মা? ভাইয়া আর ছোট কেন তোমার থেকে আলাদা হয়েছে আজ আমি বুঝি। আমিও আর এখানে থাকবো না, তুমি থাকো তোমার মিথ্যে অহংকার নিয়ে। বলেই অয়ন চলে গেল। অয়ন যেতেই কান্নায় ভেঙে পড়লো অয়নের মা। অয়ন তার সবচেয়ে আদরের ছেলে, কিন্তু সেই ছেলের চোখে যখন মিনুর জন্য এত ভালোবাসা দেখলেন, সেটা মোটেও সহ্য করতে পারলেন না তিনি। তাই তো বিয়ের দিন উল্টোপাল্টা কথা বলে বিয়েটা ভেঙে দিল। কিন্তু অয়নও প্রতিজ্ঞা নিয়েছিল মিনু ব্যতীত অন্য কাউকে সে কখনোই বিয়ে করবে না। সে নিজের জীবনে অন্য কাউকে জায়গা দিবে না। এদিকে তার জন্য ছেলেকে নিজের পছন্দে বিয়ে দিলেও ধীরে ধীরে তারাও বউয়ের প্রতি দুর্বল হয়ে যেত। ধীরে ধীরে বউদের এই যৌথ পরিবারে দম বন্ধ লাগা শুরু করে। আর শিক্ষিত মেয়ে তারা বড় হয়েছে একক পরিবারে, তাই তো স্বামীদের বুঝিয়ে নিজ নিজ সংসার আলাদা করে নিল। শুধুমাত্র অয়নই তার কাছে ছিল। ভেবেছিল ছেলেকে বিয়ে দিবে না, তার কাছেই রেখে দেবে, কিন্তু সেই ছেলেও আজ তাকে ছেড়ে চলে গেল। এসব কথা ভেবেই কান্না করে দিল অয়নের মা। আমাকে কি তোমাদের বাসার চাকর মনে করো মায়া? জিজ্ঞাসা করলো রতন। এসব কেমন কথা রতন? মা বাবা তোমাকে নিজের ছেলে মনে করে, তাই তোমাকে দিয়ে বাসার টুকটাক কাজ করিয়ে নেয়। এতে ভুল কোথায়? বিরক্ত কণ্ঠে বলল মায়া। ভুল কোথায় বুঝো না? বাড়িতে তোমার বড় ভাই আছেন, এসব বাজার করার দায়িত্ব তার। আমি বাড়ির জামাই, আমাকে দিয়ে কেন এসব কাজ করানো হচ্ছে? সারাদিন অফিস করে আসি, এরপর এসব ভালো লাগে না। কি তখন থেকে অফিস অফিস করছো? যে মাইনে পাও ওটাতে তো আমার 1 মাসের পার্লারের খরচও হয় না। সরকারি চাকরি করো বলে আমার মাথা খেয়েছো। করো তো ওই 14 গ্রেডের চাকরি। আবেগে তোমার মতো একটা ছোট লোকের প্রেমে পড়েছিলাম, প্রেম করে বিয়ে করেছিলাম। এখন পদে পদে সে ভুল বুঝতে পারছি। মায়ার কথায় হতভম্ব হলো রতন। এটা কি সেই মেয়েটা যার সাথে তার 4 বছরের সম্পর্ক আর 4 বছরের সংসার জীবন, যাকে এতটা ভালোবেসে আগলে রাখলো? সেই মানুষটা আজ বলেছে সে নাকি তার জীবনের ভুল।
রতন হালকা হেসে বলল, আমি আজই এই বাসা ছেড়ে দিচ্ছি মায়া। তুমি বরং 3টা মাস ভেবে দেখো, তারপর না হয় আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তোমার দরজায় ডিভোর্সের নোটিশ পেয়ে যাবে তখন। আর যদি মনে হয় আমি তোমার ভুল নই, তোমার ভালোবাসার মানুষ, তাহলে আমাদের অফিস কোয়ার্টারে চলে এসো, ওখানেই আমাকে পাবে। বলেই নিজের কাপড় গুছিয়ে চলে গেল রতন, পেছনে ফেলে গেল স্তব্ধ মায়াকে। নিহার, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। অবশ্যই পারি সাকিব, তোমার না আছে পরিবার আর না আছে চাকরি, আমি কোন ভরসায় তোমাকে বিয়ে করব? বাবা গিয়েছিলেন তোমার এলাকায় খোঁজ নিতে, সবাই বলেছে তোমার মা নাকি এত দজ্জাল মহিলা যে তোমার ভাবিরা সংসার আলাদা করতে বাধ্য হয়েছে। অন্যদিকে তোমার বোনেরাও নাকি কুটনি, কুটনামির জন্য তোমার এক বোন নাকি এখনো অবিবাহিত পড়ে আছে। এখন তুমি বলো, এরকম চাল চুলোহীন পরিবারে কোন বাবা নিজের মেয়েকে বিয়ে দেবে? তুমি তোমার সন্তানকে এরকম ঘরে বিয়ে দিতে? নিহারিকার কথায় উত্তর দিতে পারলো না সাকিব, শুধু বলল, নিজ সংসারে সুখে থেকো নিহার। এরপর নীরবে মাথা নিচু করে চলে গেল। নদীর পাশে বসে আছে সাকিব, জীবনের হিসেবগুলো মিলাচ্ছে সে। ছোট থেকেই দেখে এসেছে বড় ভাই একা হাতে সংসার সামলাচ্ছে, পরিবারটা শক্ত করে ধরে রেখেছে, নিজের রক্ত ঘামের উপার্জনে তাদের শিক্ষিত করেছে। কিন্তু বড় ভাইয়ের এই উদারতাকে সবসময় তার দুর্বলতা ভেবে এসেছিল তারা। এমনকি বড় ভাবি আসার পরে তাদের নিজেদের পায়ের নিচে রেখেছিল, সবসময় নিজেরটা আদায় করে নিয়েছে। কিন্তু বড় ভাই বড় ভাবির কথা কখনোই ভাবেনি। বড় ভাইয়ের কাঁধে পা দিয়ে এত দূর এলো, কিন্তু সেই বড় ভাইয়ের পাশে কোনোদিনও দাঁড়ায়নি, স্বার্থপরের মতো থেকেছে। কিন্তু এখন বোঝে, বড় ভাই আর নোলক ভাবি ছিল বলেই তাদের জীবনটা এত সুন্দর ছিল। কিন্তু যেদিন থেকে বড় ভাই আর নোলক ভাবি আলাদা হলো, তাদের জীবনটাও এলোমেলো হয়ে গেল। অবশ্য তখনও বোঝেনি, বুঝেছে যখন যখন থেকে নিজের জীবিকা নির্বাহ করতে টিউশনিতে পার্ট টাইম জব করতে শুরু করেছিল। বুঝেছে জীবন কতটা কষ্টের। তবে মা বোনের সাথে সম্পর্ক সে নিজেই ছিন্ন করেছে। যদি অবিবাহিত বোন আর অসুস্থ মায়ের দায়িত্ব ঘাড়ে পড়ে, কারণ সে দ্বিতীয় হাসান হতে চায় না। হুট করেই সে সিদ্ধান্ত নিল, ব্যাংকে যা টাকা আছে ওটা দিয়ে সে তার দোকানে মাল তুলবে, এলাকাতেই দোকান করবে, কারণ তার এই কম সিজিতে চাকরি পাওয়া অসম্ভব। নোলক আজ স্বপ্নে মাকে দেখেছে, মনটা কুকাইছে, কেমন জানি অস্থির লাগছে। আমি কি করব? হতাশ কণ্ঠে বলে উঠল হাসান। স্বামীর চিন্তিত মুখে দিকে তাকিয়ে নোলক বলল, চলেন সবাই মিলে একদিন এলাকা থেকে ঘুরে আসি, সেই ফাঁকে আপনি আম্মাকেও দেখে আসবেন, তাহলেই তো হয়। হাসান অসহায় দৃষ্টিতে তাকালো নোলকের দিকে, মনটা ভালো ঠেকছে না তার। যেমনই হোক, মাই তো তাকে জন্ম দিয়েছে, সেই মাকে নিয়ে এত বাজে স্বপ্ন দেখলে কি মন ভালো থাকে? হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।